গণভোটে হ্যাঁ জয়ী, ক্ষমতার নতুন সমীকরণ ও বিএনপির আগামী দিনের অগ্নিপরীক্ষা। গণতন্ত্রের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশে। দেশজুড়ে তীব্র উত্তেজনা, রাজনৈতিক অস্থিরতা আর কোটি কোটি মানুষের প্রত্যাশার এক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে। এই বিজয় কেবল একটি ভোট বা ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের রাজনীতির গতিপথকে সম্পূর্ণ নতুন এক বাঁকি নিয়ে দাঁড় করিয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু এই বিজয়ের আনন্দ কি তাদের জন্য দীর্ঘস্থায়ী হবে, নাকি তা ডেকে আনবে এক অজানা সংকট? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশের প্রতিটি সচেতন নাগরিকের মনে। ক্ষমতার মসনদ যখন হাতের নাগালে, ঠিক তখনই এক নতুন সাংবিধানিক বাস্তবতা বিএনপিকে এক কঠিন পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে। গণভোটের ফলাফল ঘোষণার পরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ইতোমধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে। এটি কেবল একটি সাধারণ রাজনৈতিক সমঝোতা নয়, বরং এটিকে তারা আখ্যায়িত করেছেন একটি পবিত্র দলিল হিসেবে, যা অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু রাজনীতির মাঠে প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে যে দুস্তর ব্যবধান থাকে, তা নতুন সরকার কিভাবে সামাল দেবে সেটাই এখন দেখার বিষয়। হ্যাঁ জয়যুক্ত হয় বিএনপি সরকারের সামনে যেমন এক উজ্জ্বল সম্ভাবনার দ্বার খুলে গেছে, তেমনি বেশ কিছু চ্যালেঞ্জের পাহাড়ও জমেছে তাদের চলার পথে। নতুন সরকার কি এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে পারবে, নাকি ক্ষমতার এই নতুন সমীকরণে তারা বেকায়দায় পড়বে? সচেতন মহলে এই কৌতূহল এখন তুঙ্গে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার ফলে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ এখন সম্পূর্ণ উন্মুক্ত। এর মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতার লাগাম কিছুটা টেনে ধরা হবে এবং রাষ্ট্রপতির ক্ষমতা কিছু ক্ষেত্রে বৃদ্ধি পাবে, যা এতদিন ছিল কেবল আলংকারিক। সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে এখন আর প্রধানমন্ত্রীর একক ইচ্ছায় শেষ কথা হবে না, বরং ক্ষমতাসীন দল, বিরোধী দল এবং ক্ষেত্রবিশেষে বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রায় সব নির্বাহী কর্তৃত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে অন্য যে কোনো কাজ করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। কিন্তু নতুন এই সংস্কারের ফলে সংসদের ভোট দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনতার আওতা বাড়বে, যা বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। সব মিলিয়ে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরির এক প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, যা এতদিনের একনায়কতান্ত্রিক মানসিকতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। হ্যাঁ ভোট জয়ী হওয়ায় আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, যা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক নতুন সংযোজন। সংবিধান সংশোধন পদ্ধতিতে আসবে আমূল পরিবর্তন। এখন আর চাইলেই কোনো একটি দল তাদের খেয়াল খুশি মতো সংবিধান সংশোধন করতে পারবে না, বরং এর জন্য প্রয়োজন হবে ব্যাপক ও ঐক্যমত্যের। প্রথমে গঠন করা 6টি সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে 166টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে গত বছরের 15 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। 30টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দীর্ঘ আলোচনা ও বিতর্কের পর 84টি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয়। এই প্রস্তাবগুলো নিয়েই তৈরি করা হয়েছে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। এসব প্রস্তাবের মধ্যে 48টি সরাসরি সংবিধান সম্পর্কিত, অন্য প্রস্তাবগুলো সরকারি আদেশ, অধ্যাদেশ জারি বা আইনবিধি করে বাস্তবায়ন সম্ভব হলেও সাংবিধানিক সম্পর্কিত প্রস্তাবগুলো অধ্যাদেশ বা কোনো আদেশের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ নেই। জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান সংস্কার সম্পর্কিত এই 48টি প্রস্তাব নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়। এসব প্রস্তাবের মধ্যে 19টিকে মৌলিক সংস্কার প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। মূলত সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়নের 3টি স্তর রয়েছে। প্রথমত, আইনি ভিত্তি দিতে আদেশ জারি করা। গত 13 নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 জারি করেন রাষ্ট্রপতি। বাস্তবায়নের দ্বিতীয় স্তর ছিল এই গণভোট, যা অনুষ্ঠিত হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ নিয়ে। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় এখন তৃতীয় স্তর শুরু হবে, যা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল ধাপ। এক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। সংসদ সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সংস্কার পরিষদ প্রথম অধিবেশনে শুরুর তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের ফলাফল অনুসারে সংস্কার সম্পন্ন করবে। তবে এখানে একটি বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। যদি পরিষদ নির্দিষ্ট সময়ে সংবিধান সংস্কার না করে তবে কি হবে, তা বাস্তবায়ন আদেশে উল্লেখ নেই, যা নতুন করে এক আইনি জটিলতার সৃষ্টি করতে পারে। সংস্কার প্রস্তাব অনুযায়ী এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন।
এছাড়া প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না এমন বিধানও প্রস্তাব করা হয়েছে। তবে এই প্রস্তাব নিয়ে বিএনপির ভিন্ন মত ছিল, যা আগামী দিনে রাজনৈতিক উত্তাপ বাড়াতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতিকে কাজ করতে হবে, কিন্তু জুলাই সনদের প্রস্তাব বাস্তবায়িত হলে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনার্জি রেগুলেটরি কমিশনে কারো পরামর্শ বা সুপারিশ ছাড়াই নিজ এখতিয়ারে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারবেন। এটি রাষ্ট্রপতির ক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার উপর এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। জুলাই সনদে আইনসভা বা সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা এবং উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর পদ্ধতিতে গঠন করার প্রস্তাব করা হয়েছে। তাতে বলা হয়েছে, সংবিধান সংশোধন করতে নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন লাগবে। এর ফলে সংবিধান সংশোধন প্রক্রিয়া আরও জটিল ও কঠিন হয়ে উঠবে, যা কোনো একক দলের পক্ষে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নেওয়াকে অসম্ভব করে তুলবে। বিশ্লেষকরা বলছেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় নবনির্বাচিত সরকারের জন্য যেমন বেশ কিছু সুবিধা তৈরি করতে পারে, তেমনি বড় ধরনের বেকায়দায়ও ফেলতে পারে। এখন দেখার বিষয়, বিএনপি সরকার কিভাবে এই নতুন সাংবিধানিক বাস্তবতা এবং রাজনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে। ক্ষমতার এই নতুন সমীকরণে তারা কি সফল হবে, নাকি ইতিহাসের পাতায় এক নতুন সংকটের জন্ম দেবে? দেশের মানুষ এখন সেই উত্তরের অপেক্ষায়।